আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককেই সঙ্গ দিচ্ছি আমি রাশাদ গাজী। আমি প্রায় সময় এসে আগে প্রতিনিয়ত আসতাম, এখন ব্যস্ততার কারণে সবসময় আসা হয় না, আর সময় পেলেও ইচ্ছাকৃত আসি না। এটা না আসার কারণ হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, জুলাই যোদ্ধারা আমাদেরকে যেই ২৪ পরবর্তী অভ্যুত্থান পরবর্তী বা আন্দোলন পরবর্তী এটা যে একটা দেশ উপহার দিয়েছে, সে দেশ নিয়ে এখন আপনারা সেটা প্রত্যক্ষ দেখতেছেন। সেটা আমি বাড়িয়ে বলার কিছু নাই। এখন সবজি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, যারা দিন এনে দিন খাইতেন, এখন তারা একটু বিবেচনা করেন তো, যে আপনাদেরকে জুলাই যোদ্ধারা কি উপহার দিয়েছে। সংসার যিনি চালায় তার দোষ অনেক থাকে, কিন্তু রাজনৈতিক অবস্থান বাদ দিয়ে একটাবার চিন্তা করে দেখুন তো, তখনকার শাসন আমলে এই যে 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 অঞ্চলগুলোতে গ্যাস সংযোগ আছে, এখন যেভাবে গ্যাসের সংকট হচ্ছে, আসলে সত্যি করে বলুন তো, ওই একই এলাকায় ২৪-এর আগে এই ২.৫ বছরে কি যে সংকট আপনি গ্যাসের পাচ্ছেন, সে সংকটটা কি এর আগে মানে একই ছিল? আপনাদের কাছে, দর্শকদের কাছে আমি প্রশ্ন রাখলাম। এরপরে সবজিগুলার ক্রয় মূল্য কি এত ছিল? আর আপনাদের ইনকাম, কার ইনকাম এখন কত, বা কে কী পরিমাণ ইনকাম করতেছেন, আর ২৪-এর আগে কী পরিমাণ ইনকাম করতেন, আপনাদের প্রতিদিনের আয় কত ছিল, সেটা আপনারাই ভালো করে জানেন। সেটা আমি এখন বাড়িয়ে বলবো না। এরপরে আসুন বিদ্যুতের কথা। এই সরকার যখন ২০০৮-৯ ক্ষমতায় আসে, ৮-এর শেষ ভাগ ৯-এর দিকে, তখন বাংলাদেশে বিদ্যুতের হাহাকার ছিল। মাত্র ২৫০০ নাকি ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে, উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ নিয়ে এই সরকার, আওয়ামী সরকার বা মহাজোট সরকারের যাত্রা হয়েছিল। আমি রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক সেক্টরটা বাদ দিলাম, বাদ দিয়ে নাগরিক সুযোগ সুবিধার কথাটা আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আসছি। তো সেই বিদ্যুৎটাকে আপনারাই বলেন, বর্তমান গ্রিডে কত হাজার বিদ্যুৎ জমা হয়েছে। তখন কি এতটা বিদ্যুৎ বিভ্রাট ছিল? বা লোডশেডিং আমরা বলি, লোডশেডিং ছিল কি না? আপনি ক্যালকুলেশন করবেন, বাংলাদেশের মানুষ যেখানে খাদ্য উদ্ধৃত ছিল, শেখ হাসিনা বলেছেন, উনি অনুমান করতে পেরেছেন যে একটি রাষ্ট্র চালাতে হলে কমপক্ষে সেই রাষ্ট্রকে দুর্যোগ মোকাবেলা করতে হয়। সেটা আসলে আল্লাহর পক্ষ থেকে যে দুর্যোগগুলো আসে সেগুলো মোকাবেলা করা কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু ওই সময় যাতে মানুষের কষ্টটা কম থাকে, মানুষের ক্রয় ক্ষমতা যাতে নাগালের বাহিরে চলে না যায়, সেজন্য তিনি ২ বছরের খাদ্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের খাদ্য মজুত করেছেন আল্লাহ তাআলার রহমতে, বা আল্লাহ তাআলা তাকে সেই প্রজ্ঞা দান করেছেন এবং সেই বুদ্ধিমত্তা, সেই শক্তি দান করেছেন, সেই ক্ষমতা দান করেছেন, তিনি সেটা করতে পেরেছেন। ২ বছর পরবর্তী বাংলাদেশের, আজ থেকে ২ বছর আগের কথা, আর আজকে বর্তমান সরকারের বাদে ইউনূস সরকার যেই ২ বছর চালিয়েছিল, ১.৫ বছর বা ২ বছর, ওইরকম একটা হিসাব নিকাশ করে দেখেন তো, যে তৎকালীন বাংলাদেশের ক্রয় ক্ষমতা, এখনকার ক্রয় ক্ষমতা, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, বিদ্যুৎ আপনাদেরকে যে এখন লোডশেডিং হচ্ছে, সেগুলি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি মানুষের লাগে, গ্যাস, বিদ্যুৎ, তারপর হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আরও আছে, চাল, ডাল, তেল, ময়দা, আটা, চিনি, লবণ, এরপরে তরু তরকারি, মাছ, মাংস। মাংসের কথা তো বাদে দিলাম, মাছের কথা ধরুন। তো এই যে জিনিসগুলার এখন দাম বাড়তেছে, প্রত্যেকে মনে হয় যেন মুখে তালা দিয়ে আসতেছে। আর ইসলামের দিক দিয়ে আমি ভাস্কর্যের কথা নাই বললাম, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে আলেম ওলামারা ক্ষিপ্ত একটা মাত্র কারণ, ১৯৭১ সালে, আর প্রসঙ্গটা অন্যদিকে চলে যাচ্ছে, আমাদের খুব সংক্ষেপ করে নিব, যুদ্ধ চলাকালীন সময়ে
কিছু আলেম চুপ ছিলেন। আর তাদেরই মানে রাজনৈতিক যে ইসলামিক রাজনৈতিক দলগুলো ছিল তারা বাংলাদেশের সপক্ষে ছিল না। অনেকেই ৮০% আলেম ওলামারাই চুপ ছিলেন। আবার কিছু আলেম ওলামারা ছিলেন যেমন বাংলাদেশ জামাত ইসলামী সরাসরি পশ্চিমাদের বা পাকিস্তানের যারা তখন শাসন ক্ষমতা ছিল তাদের পক্ষ অবলম্বন করেছেন। তারা কিন্তু ভারত যখন পাকিস্তানের ভাগ হয় তখনও ভারতের পক্ষ অবলম্বন করেছিলেন। তাদের বিষয়টা ক্লিয়ার করে রাখি, সেই জামাত ইসলামী কিন্তু যখন পাকিস্তান ভাগ হয়, মুসলিম এই যে আপনাদের চোখে ধুলুবালি মারতেছে, মুসলমান হয়ে মুসলমানের চোখে কী সুন্দর করে ধুলুবালি মারে দেখেন। 1971 সালে আগে 48-এ যখন দেশ ভাগ হয় তখন তারা ভারতের যারা নীতি নির্ধারক ছিলেন তাদের পক্ষে ছিলেন, কিন্তু পাকিস্তানের পক্ষে ওনারা কথা বলেন নাই। ভাগ হয়ে যাক তখনও তারা চান নাই। তখনকার রক্তপাতবিহীন ভাগ হয়েছে, ব্রিটিশ তারা তাদের সাম্রাজ্য ছেড়ে দিয়ে এটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে চলে যাচ্ছেন, তখনও কিন্তু চান নাই। এরপরে বাংলাদেশ যখন ভাগ হচ্ছে তখনও তারা বাঙালিদের পক্ষে ছিলেন না, যদিও তারা বাংলা ভাষাভাষী মানুষ, তখনও তারা দেশটা ভাগ হোক চাননি। সে চাননি হয়েও ক্ষান্ত থাকেননি। তাদের মধ্যে যারা ছাত্র সংগঠন ছিল প্রত্যেকে লেবাসধারী, ধাড়ি টুপি ছিল এবং ইসলামী ফতুয়া জানতো। এই ক্যাটাগরির লোকগুলা কী করছে, সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। আর অনেক বুজুর্গবান আলেম বিরোধিতা না করলেও চুপ ছিলেন যখন দেখলেন যে সাধারণ মানুষগুলা স্বাধীনতার জন্য চটপট করতেছে এবং তারা নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু তারপরেও তারা এই সাধারণ জনগণের পক্ষ না নিয়ে তারা চুপ ছিলেন। এখন যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয়, অনেকেই যুদ্ধ চলাকালীন সময় অপরাধ করেছেন। এই যে জুলাই যুদ্ধ অনেকেই এখন ভাতা নিচ্ছেন, আসলে কি প্রকৃতপক্ষে আমি অনেকগুলো নিউজ দেখি, অনুসন্ধানী নিউজ, সেখানে অনেকেই নিজেকে জুলাই যোদ্ধা বলে দাবি করে অনেক অর্থ প্রায় হাতিয়ে নিচ্ছেন রাষ্ট্র থেকে। তো তেমনই যুদ্ধের সময় এরকম কিছু ঘটনা ঘটছে। তবে যারা পাকিস্তানিদের সরাসরি সহযোগিতা করেছিল, শুধু পাকিস্তান এক থাকুক সেই পর্যন্ত ক্ষান্ত নন। তারা এদেশের নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছেন, তাদের ধন সম্পদ লুট করে নিয়ে গেছেন, এরপর আরও ইত্যাদি ইত্যাদি যে সংক্রান্ত অভিযোগগুলো এনেছেন, হয়তো অনেকে করেন নাই, কিন্তু এই ছাত্র সংগঠনগুলোই তখন সহযোগিতা করেছেন। আল শামস, আল বদর, রাজাকার, এই ক্যাটাগরি তারা কিন্তু ছাত্র সংগঠনকে দিয়েই কাজগুলি করিয়েছেন পাকিস্তানি শাসক গোষ্ঠী। তো এখন যাক, এগুলি রাজনৈতিক বিষয় এবং দেশ বিভাজনের সময় এখনও যারা সেই পুরনো ধারায় পড়ে রয়েছেন, আপনারা সংশোধন হয়ে যান, আমি সেটা বিশ্বাস করি। হৃদয়ে আল্লাহ রাসূলের প্রতি প্রেম জাগান। আমার ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যাক, তো সব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন উদ্দেশ্যে লাইভে এসেছি এবং কথাটা বলতেছি। আর দীর্ঘায়িত করব না। আমি চেয়েছিলাম আজকে রাজনৈতিক বিষয়টা বাদ দিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার জন্য। তো কোন সময় আপনারা নাগরিক সুযোগ সুবিধা ভালো পেয়েছেন সেটা কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটা জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।